প্রতি মুহূর্তে বদলে যাওয়া মানুষের ভিড়ে একজনের সৎ চরিত্র হয়ে বেঁচে থাকাটা আজ বড়ই কঠিন। তাই প্রলোভন থেকে বিদ্রূপ সকল বাধা পেরিয়ে কেউ যদি প্রাণের মানুষের জন্য মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস করে, সেটাই হয়ে ওঠে সবথেকে বড় অর্জন। নমস্কার, আমি রিয়া। আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্যের কলমে আরেকটি গ্রাম বাংলার গল্প, চোর। চলুন শুরু করা যাক। বিষ্ণু হাজরার ছেলে কেষ্ট হাজরাকে লোকে বোকারাম বলিয়া জানিত। বাপ বিষ্ণুচরণ যখন মারা যায় তখন কেষ্টধনের বয়স 18 বৎসর। মা যে কবে মারা গিয়াছিল তাহা সে জানে না। বাপকেই সে মা বাপ দুই বলিয়া জানিত এবং উভয়ের নিকট প্রাপ্য স্নেহযত্ন একজনের নিকটেই আদায় করিয়া লইত। মা বলিয়া কেহ না থাকিলে যে বিশেষ কোনো অসুবিধা ভোগ করিতে হয়, এ ধারণাটা তাহার আদৌ ছিল না। বাপও অনেক কষ্টে মা মরা ছেলেটিকে মানুষ করিয়াছিল, পাঠশালায় দিয়া একটু লিখিতে পড়িতেও শিখাইয়াছিল। তারপর একটি লক্ষ্মীমন্ত বউ ঘরে আনিয়া ভাঙা সংসারে হাট পত্তন করিবার অভিপ্রায়ে মেয়ে খুঁজিতে লাগিল। অনেক খোঁজাখুঁজির পর পাড়ারই নকুর পালের মেয়ে সুবাসিনীকে তাহার পছন্দ হইল। মেয়েটি দেখিতে শুনিতে যেমন তেমনি শান্তশিষ্ট। নকুর পাল 200 টাকা পণ এবং 3 খান সোনার এবং 5 খান রূপার গহনা চাহিয়া বসিল। অনেক দর কষাকষির পরে পণের 25 টাকা কমিল। গহনা 8 খানাই বজায় রহিল। বিবাহ সম্বন্ধ পাকা হইয়া গেল। মাঘ মাসে বিবাহ। পৌষের শেষে বিষ্ণুচরণ গুড় নারিকেল দিয়া পৌষ পার্বণের তত্ত্ব করিল। সেই সঙ্গে রূপার 1 খানা জিনিস মল এবং সোনার মুড়কি মাদুলি দিল। কিন্তু রঘুনাথপুরে গুড় কিনতে গিয়া বিষ্ণুচরণ সেই যে জ্বর লইয়া আসিল, সেই জ্বর আর ছাড়িল না। 7 দিনের দিন ছেলের মুখের দিকে চাহিয়া কাঁদিতে কাঁদিতে বিষ্ণুচরণ পরলোক যাত্রা করিল। কেষ্ট বাপকে হারাইয়া সংসার শূন্য দেখিল। বাপের দাহ কার্য শেষ করিয়া আসিয়া সেই যে শুইল, 3 দিন 3 রাত্রি আর উঠিল না। শেষে 5 জনের উপদেশে আর সান্ত্বনায় উঠিয়া পিতার পারলৌকিক সদ্গতির ব্যবস্থায় মনোনিবেশ করিল। পুরোহিত আসিয়া উপদেশ দিলেন, বাপু, বিষ্ণুচরণ একটা লোকের মতো লোক। ছেলে রেখে গিয়ে সে পরলোকে হাহা করে বেড়াবে, সেটা কি ভালো দেখায়? আহা, বেচারা তোমার মুখ চেয়েই আর বিয়ে পর্যন্ত করলে না। সত্যই তো, বাবা পরলোকে হাহা করিয়া বেড়াইবেন? যিনি বুকের রক্ত দিয়া তাহাকে 18 বৎসরেরটি করিয়া গিয়াছেন, ছেলের জন্য সকল কষ্ট সকল দুঃখ মাথা পাতিয়া লইয়াছেন, সেই স্নেহময় পিতা ইহলোকের পরপারে গিয়াও একটু শান্তি পাইবেন না? কেষ্টধনের বুকটা যেন ফাটিয়া যাইতে লাগিল। কাঁদিতে কাঁদিতে পুরোহিতকে জিজ্ঞাসা করিল, বলুন কি করলে পরলোকে বাবা সুখে থাকেন? পুরোহিত বৃষোৎসর্গ করিতে উপদেশ দিলেন। কিন্তু 5 জনে বলিল, সে অনেক টাকার ফের, তার চেয়ে তিল কাঞ্চন শ্রাদ্ধ আর একটি ভালো রকম ষোড়শ করুক। 5 জনের কথাই স্থির হইল। তখন স্বজাতিরা বলিল, কেষ্টধন বাপকে তো ফিরে পাবে না, এখন 5 কুটুম্বের পায়ের ধুলো নিয়ে তাকে উদ্ধার করে দাও। কুটুম্ব তো নারায়ণ। বিষ্ণুচরণ ছেলের বিবাহের জন্য কতক টাকা সঞ্চয় করিয়াছিল, কতক এহাত ওহাত করিয়া জমাইয়াছিল। কেষ্টধন বাক্স খুলিয়া দেখিল 210 টাকা মজুদ আছে।
সুতরাং সে পিতার স্বর্গ কামনায় 5 জনের উপদেশ মতো কাজ করিতে ইতস্তত করিল না। সে যথাবিধি পিতার শ্রাদ্ধ কার্য সম্পন্ন করিল। ব্রাহ্মণ কুটুম্বগণ পাকা ফলারে পরিতৃপ্ত হইয়া সুদীর্ঘ উদ্গারের সহিত কেষ্টধনের পিতৃভক্তি এবং তাহার পিতার স্বর্গলাভের অবসম্ভাবিতা নির্দেশ করিতে করিতে যখন প্রস্থান করিলেন, তখন কেষ্টধন বাক্স খুলিয়া দেখিল তাহাতে আর 5 টাকা 7 আনা মাত্র মজুদ আছে। ভাবি শ্বশুর নকুর পালকেই মাথা হইয়া দাঁড়াইতে হইয়াছিল। কার্য শেষে তিনি হিসেব নিকেশ বুঝাইয়া দিয়া পথে বুক ফুলাইয়া বলিলেন, আমি বলেই 200 টাকায় কাজ সেরেছি, আর কেউ হলে 300 টাকার 1 পয়সা কমে এই ব্যাপার সম্পন্ন হতো না। তার অন্তত 50টা টাকা নিজের পকেটে ফেলত। কেষ্টধন ভাবি শ্বশুরের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিল, কিন্তু শ্রাদ্ধান্তে কেষ্টধন একটু ব্যতিব্যস্ত হইয়া পড়িল। বামুন পিসি আসিয়া বলিলেন, বাবা কেষ্টধন, তোমার বিয়ের তরে বিষ্টু দাদা আমার কাছ থেকে শুধু হাতে 10 গন্ডা টাকা এনেছিল। বিষ্টু দাদাকে তো অবিশ্বাস ছিল না, এমন কতবার নিয়েছে দিয়েছে। তা বাবা, এই অনাথা বামুনের মেয়ের টাকাগুলোর কি হবে বলো দেখি? আমার অনেক কষ্টের টাকা। কেষ্টধন বলিল, না বামুন পিসি, আমি যেমন করে পারি তোমার টাকা ফেলে দেব। বামুন পিসি সহর্ষে বলিলেন, তাই তো বলি, কেষ্টধন কি তেমন ছেলে? বাপের কাজে আজলা ভরা টাকা খরচ করলে আর বাপকে কি ঋণ পাপে জড়িয়ে রাখবে? শুধু বামুন পিসি নয়, ক্রমে ঘোষ গিন্নি, গয়লা বউ, রামু শ্যাকরার মা প্রভৃতি একে একে আসিয়া কেহ 5 গন্ডা, কেহ 8 গন্ডা, কেহ 11.5 গন্ডা টাকার তাগাদা আরম্ভ করিল। কেষ্টধন হিসাব করিয়া দেখিল মোট ঋণের পরিমাণ প্রায় 150 টাকা। এত টাকা যে কি উপায়ে পরিশোধ করিবে তাহা ভাবিয়াও পাইল না। ভাবি শ্বশুরকে পরামর্শ জিজ্ঞাসা করিল। শ্বশুর পরামর্শ দিলেন, যখন লেখাপড়া কিছুই নাই তখন ওসব দেনা দেনাই নয়। এখন ধানগুলো বেচে জমি জায়গাগুলো বাঁধা ছাঁদা দিয়ে বিয়েটা করে ফেলো। আমি তো আর 2 বছর মেয়ে রাখতে পারবো না। কেষ্টধন ধান বেচিল, 3 বিঘা জমি ছিল, 100 টাকায় বাঁধা দিল। কিন্তু সে টাকায় সে বিবাহ করিল না, পিতাকে ঋণ মুক্ত করিয়া দিল। নকুর পাল রাগে আগুন হইয়া উঠিলেন। তিনি কেষ্টধনকে ডাকিয়া বলিলেন, হয় বাপের বাৎসরিক দিয়ে বৈশাখ মাসের ভিতর বিয়ে করো, নয় 5 জনের কাছে জবাব দাও, আমি দোসরা চেষ্টা দেখি। কেষ্টধন দেখিল জবাব দেওয়া ছাড়া অন্য উপায় নাই। 200 টাকা সংগ্রহ করা তাহার পক্ষে অসম্ভব। বাঁধা রাখিয়া ধার করিবার মতো কোনো সম্পত্তিও নাই। সুতরাং অনেক ভাবিয়া চিন্তিয়া শেষে 5 জন স্বজাতির সম্মুখে সে জবাব দিয়া আসিল। পাল মহাশয় পাকা দেখার সময় পণ বাবদ 40 টাকা অগ্রিম লইয়াছিলেন। তিনি বলিলেন, টাকা তো আমি খরচ করে ফেলেছি, অন্যত্র পণের টাকা পেলে ফেলে দেব। কেষ্টধন তাহাতেই সম্মত হইল। গহনা 2 খানের কথা উত্থাপন আর হইল না। বৈশাখের শেষেই পাল মহাশয় মেয়ের বিবাহ দিলেন, কিন্তু কেষ্টধন টাকা ফেরত পাইল না। সে কোনো উচ্চবাচ্যও করিল না, শুধু বিবাহের রাত্রে নিমন্ত্রণ খাইয়া আসিল। কেষ্টধনকে অতঃপর উদরান্নের চেষ্টায় প্রবৃত্ত হইতে হইল। অনেক ঘুরিয়া ফিরিয়া শেষে বাজারে বৃন্দাবন লাহার গোলাদারি দোকানে 8 টাকা মাহিনায় বেচা কেনার চাকরি পাইল। চাকরি কিন্তু বেশি দিন টিকিল না। লাহা মহাশয় যেদিন খরিদ্দার বিশেষে 2 প্রকার বাটখারার ব্যবহারের জন্য তাহাকে উপদেশ দিল,
তখন 17 দিনের মাহিনা চুকাইয়া লইয়া সে চলিয়া আসিল। লোকে, বিশেষত পাল মহাশয়, তাহার নির্বুদ্ধিতার উল্লেখ করিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিলেন এবং এরূপ বোকারামের হস্তে কন্যা সম্প্রদান না করিয়া তিনি যে বুদ্ধিমানের কার্যই করিয়াছেন ইহাই জ্ঞাপন করিয়া যথেষ্ট আত্মপ্রসাদ অনুভব করিলেন। অনেকে কেষ্টধনকে পুনরায় চাকরির পরামর্শ দিলেন। কেষ্টধনের কিন্তু আর চাকরি করিতে প্রবৃত্তি ছিল না। ঘরে একটা গাই ছিল, গাইটা বেচিয়া সেই টাকায় মালা, ঘুনসি, চুড়ি, চিরুনি কিনিয়া মণিহারি জিনিসের ফেরি করিতে আরম্ভ করিল। কেষ্টধন সকালে উঠিয়া ঘরে চাবি দিয়া ফেরি করিতে বাহির হইত। ফিরিতে কোনোদিন অপরাহ্ন, কোনোদিন বা সন্ধ্যা উত্তীর্ণ হইয়া যাইত। ঘরে ফিরিয়া রাঁধিয়া খাইয়া শুইয়া পড়িত। পাড়ার বা গ্রামের লোকের সঙ্গে তাহার কোনো সম্পর্ক ছিল না। তথাপি তাহার নামে পাড়ায় পাড়ায় যথেষ্ট আন্দোলন হইত এবং এই রূপে নিজ কার্যে প্রবৃত্ত হওয়ার জন্য তাহাকে যথেষ্ট নিন্দা করিত। একদিন হাট হইতে ফিরিয়া কেষ্টধন রান্না চাপাইয়াছিল। শীতের সন্ধ্যাটা যেমন স্তব্ধ তেমনি অবসাদময় হইয়াছিল। আকাশ থমথমে মেঘে ভরা। উত্তরে বাতাস নৈরাশ্যের গভীর দীর্ঘশ্বাসের মতো হু হু করিয়া বহিয়া যাইতেছিল। কেষ্টধন ভাতের হাঁড়িতে চাল দিয়া উনানের পাশে বসিয়া তামাক টানিতেছিল আর গুনগুন করিয়া গান গাহিতেছিল। পার করো বলে ডাকছি বারে বারে, মাঝি বেলা গেল সন্ধে হলো, যাব দেশান্তরে। পার করো বলে। কেষ্ট দাদা। গান বন্ধ করিয়া কেষ্টধন তাড়াতাড়ি উত্তর দিল, কে? সুবা? সুবা ওরফে সুবাসিনী উত্তর দিল, হাঁ। তুমি কি রান্না চাপিয়েছ কেষ্টদা? একবার আমাদের বাড়ি যাবে? কেন? আমার ভাইয়ের বড্ড ব্যামো। কেষ্ট হুঁকাটা ফেলিয়া উঠিয়া আসিল। ব্যস্তভাবে জিজ্ঞাসা করিল, কার? ফকিরের? হাঁ। কি হয়েছে? দুপুরের পর থেকে ভেদ বমি হচ্ছে, বাবাও আজ বাড়ি নেই। বলিস কি রে? চল চল। আর তোমার রান্না? চুলোয় যাক রান্না, চল। সুবাকে পেছনে ফেলিয়া কেষ্ট ছুটিতে ছুটিতে তাহাদের বাড়িতে উপস্থিত হইল। সুবার মা কাঁদিতে কাঁদিতে বলিল, বাবারে, আমার ফকির বুঝি ফাঁকি দেয় রে। কেষ্ট তাহাকে সান্ত্বনা দিয়া ডাক্তার ডাকিতে ছুটিল। গ্রামে ডাক্তার ছিল না। প্রায় 1 ক্রোশ দূরে রায়পুরে একজন ভালো ডাক্তার আছে। কেষ্টর গায়ের কাপড়খানা লইবারও অবকাশ হইল না। কোঁচার খুঁট গায়ে দিয়াই অন্ধকার মাঠের উপর দিয়া ছুটিয়া চলিল। তখন ঝিমঝিম করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ হইয়াছে। কেষ্ট সেই বৃষ্টিতে ভিজিয়া কাঁপিতে কাঁপিতে ডাক্তারের বাড়িতে পৌঁছিল। ডাক্তার কিন্তু এমন দুর্যোগে বাহির হইতে সম্মত হইল না। কেষ্ট অনেক কাঁদাকাটি এবং 10 টাকা ভিজিট স্বীকার করিয়া তাহাকে রাজি করাইল। তখন ডাক্তার তাহার মাথায় ঔষধের বাক্স এবং হাতে হ্যারিকেনের আলো দিয়া গায়ে গরম কাপড় চাপাইয়া বাহির হইলেন। ডাক্তার আসিয়া রোগী দেখিলেন, ঔষধের ব্যবস্থা করিলেন। তাহাকে বাড়ি পৌঁছিয়া দিবার জন্য কেষ্টধন 8 আনা স্বীকার করিয়া একজন লোক ঠিক করিয়া দিল। কিন্তু ডাক্তারের ভিজিট এবং ঔষধের দাম দিবার সময় বড় গোল বাঁধিল। সুবার মা বলিল, কি হবে বাবা কেষ্ট? বাক্সের চাবি যে কর্তার কাছে। কেষ্টধন বড় ব্যতিব্যস্ত হইয়া পড়িল।
সুবার মা নাকের নথ কানের পাশা খুলিয়া দিয়া বলিল, এই দুটো কোথাও রেখে ডাক্তারের টাকাটা মিটিয়ে দাও। কিন্তু সে রাত্রে এই জিনিস কে রাখিয়া টাকা দিবে? কেষ্টধন মাল গস্ত করিতে যাইবার জন্য 16টি টাকা রাখিয়া দিয়াছিল। তাহা হইতেই 12টি টাকা আনিয়া ডাক্তারের ভিজিট এবং ঔষধের দাম মিটাইয়া দিল। ডাক্তার চলিয়া গেলেন। কেষ্টধন রোগীর পাশে বসিয়া শুশ্রূষা করিতে লাগিল। সুবা একবার বলিল, তোমার তো খাওয়া হলো না কেষ্ট দাদা। কেষ্ট সে কথার কোনো উত্তর না দিয়া বলিল, শিগগির একটু আগুন কর দেখি, সেঁক দিতে হবে। কেষ্টধন অনেক চেষ্টা করিল, রোগী কিন্তু বাঁচিল না। ভোরের সময়ে তাহার সকল যন্ত্রণার অবসান হইল। পাল মহাশয় যখন বাড়িতে ফিরিলেন তখন সব কার্য শেষ হইয়া গিয়াছে। তিনি পুত্রের আকস্মিক মৃত্যু সংবাদে খানিকটা হা হুতাশ করিলেন এবং জাগতিক যাবতীয় ঘটনাই কর্মফল বলিয়া মনকে প্রবোধ দিলেন। বেশ কিছুদিন কেষ্টধনকে আর দেখা গেল না। একদিন সুবা কেষ্ট দাদার ঘরে গিয়া বলিল, হাঁ কেষ্ট দাদা। কেন সুবা? কদিন ঘরে বসে আছো যে? কেষ্টধন মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, ঘরে? হাঁ, ঘরে বসে আছি, বেরুনো হচ্ছে না। সুবা মৃদু হাসিয়া জিজ্ঞাসা করিল, আমিও তো তাই জিজ্ঞাসা করছি, কেন বেরুচ্ছ না? বেরোচ্ছি না, শরীরটা ভালো নেই, মালপত্রও আনতে হবে। তা আনতে হবে তো আনছো না কেন? আনবো বই কি, আনতেই তো হবে, তারই জোগাড়ে আছি। কিসের জোগাড়? টাকার? কেষ্ট সে কথার কোনো উত্তর দিল না। উনানটা তখন নিবিয়া গিয়াছিল। উপুর হইয়া উনানে ফুঁ দিতে লাগিল। অনেকগুলা ফুৎকারেও উনান জ্বলিল না, শুধু কুণ্ডলি পাকাইয়া ধোঁয়া উঠিতে লাগিল। ধোঁয়ায় কেষ্টর চোখ দুটা লাল হইয়া উঠিল, দুই চোখ দিয়া জল গড়াইতে লাগিল। সুবা অগ্রসর হইয়া ঈষৎ তিরস্কারের স্বরে বলিল, চলো আমি দেখছি, এসব কি বেটা ছেলের কাজ? কেষ্ট সরিয়া আসিয়া কোঁচার খুঁটে চোখ মুছিতে লাগিল। সুবা উনানের ভেতরকার ঘুঁটাগুলাকে বাহির করিয়া পুনরায় ভালো করিয়া সাজাইয়া দিল। তারপর 2-3টা ফুৎকার দিতেই জ্বলিয়া উঠিল। সুবা গর্বপ্রফুল্ল দৃষ্টিতে কেষ্টধনের মুখের দিকে চাহিয়া বলিল, দেখলে? কেষ্ট মৃদু হাসিল, তখনও তাহার চোখের জল শুকায় নাই। কেষ্ট পুনরায় গিয়া উনানের পাশে বসিল। সুবা একটু সরিয়া দাঁড়াইল। দাঁড়াইয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, হাঁ, যে কথা বলছিলাম, তো টাকার জোগাড় হয়েছে? না, এখনো। কত টাকা জোগাড় করতে হবে? এই গোটা 15-16। তা আমাদের কাছে তো 12 টাকা পাবে। কেষ্ট হাঁড়িতে তেল ও লঙ্কা দিয়া সেই দিকে চাহিয়া রহিল। সুবা নিজের কাপড়ের ভিতর হইতে এক ছড়া মুড়কি মাদুলি বাহির করিয়া তাহার সম্মুখে রাখিল। কেষ্ট হাতে হাঁড়ির কানাটা ধরিয়া বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে সুবার মুখের দিকে চাহিয়া রহিল। সুবা বলিল, ও কি, হাঁড়ির তেলটা যে জ্বলে শেষ, ওতে কি দেবে দাও না। কেষ্ট তাড়াতাড়ি আলু বেগুনগুলা তাহাতে ফেলিয়া দিল। সুবা বলিল, ও মা, বেগুনগুলো এখন দিলে কেন? ওগুলো যে সেদ্ধ হবে না। কেষ্ট নিরুত্তরে খুন্তি দিয়া সেগুলো নাড়িতে চাড়িতে লাগিল। সুবা বলিল,
তুমি বুঝি এই রকম করে রেঁধে খাও কেষ্ট দাদা? খাও কি করে গো? কেষ্ট একটু ম্লান হাসি হাসিল। সুবা তখন মুড়কি মাদুলির দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, এইটে বাঁধা দিয়ে বা বেচে টাকার জোগাড় করো। এটা বেচে? কেন সুবা? কেন কি, এটা তো তোমাদেরই। কেন দিয়েছিলে মনে পড়ে না? মনে কেষ্টর খুবই ছিল। আজ আবার সে কথাটা নূতন করিয়া মনে হওয়ায় একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস বুকের কাছে ঠেলিয়া উঠিল। কেষ্ট সেটাকে বুকে চাপিয়া রাখিয়া হাত ধুইল এবং মাদুলি ছড়াটা লইয়া সুবার পায়ের কাছে রাখিল। সুবা জিজ্ঞাসা করিল, কি হলো কেষ্ট দাদা? কেষ্ট মুখ নিচু করিয়া বলিল, তুই নিয়ে যা সুবা। সুবা তীব্র দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া বলিল, তুমি নেবে না? ও তোকে দেওয়া হয়েছে। বেশ তো, এখন আমি আবার ফিরিয়ে দিচ্ছি। ছি সুবা। কেষ্ট হাঁড়িতে বাটনা গুলিয়া ঢালিয়া দিল। সুবা কিয়ৎক্ষণ গম্ভীরভাবে দাঁড়াইয়া রহিল, তাহার পর গহনাটা তুলিয়া লইয়া বলিল, নেবে না? তুই নিয়ে যা। সুবা উঠানে নামিতে নামিতে ক্রোধরুদ্ধ কণ্ঠে বলিল, নেব না তো কি ফেলে দেব? কিন্তু এই পর্যন্তই কেষ্ট দাদা, যে রকমে পারি তোমার 12টা টাকা যদি না ফেলে দিই। শোন সুবা। সুবা একটু দাঁড়াইল। কেষ্ট হাত পাতিয়া বলিল, দে। সুবা তাহার হাতে মুড়কি মাদুলি দিয়া ধীরে ধীরে চলিয়া গেল। কেষ্ট তাহা বাক্সে তুলিয়া রাখিয়া পুনরায় রন্ধন কার্যে প্রবৃত্ত হইল। সেই দিন কেষ্টধন বৃন্দাবন লাহার হাত চিঠায় সহি দিয়া 16 টাকা কর্জ লইয়া পরদিন মাল গস্ত করিবার জন্য কৃষ্ণনগরে গমন করিল। বছর 2 হইতেই পাল মহাশয় জগন্নাথ গাঙ্গুলির দোকানটা উচ্চ ডাকে ডাকিয়া লইয়া চালাইয়া আসিতেছিল। হিসাব নিকাশে পাল মহাশয়ের তেমন দক্ষতা ছিল না। ইন্সপেক্টর তদারকে আসিয়া কয়েকবার খাতার ভুল শুধরাইয়া দিয়া গেলেন, কিন্তু সেবারই ভুল শোধরানো লইয়া ইন্সপেক্টরের সহিত পাল মহাশয়ের একটু বচসা হইল। ইহার ফলে শীঘ্রই কালেক্টরি আপিস হইতেই খাতা তলব হইল। পাল মহাশয় খাতাপত্র লইয়া কৃষ্ণনগরে কালেক্টরি কাছারিতে উপস্থিত হইলেন। কালেক্টর সাহেব খাতায় কাটকুট দেখিয়া তাহার 20 টাকা অর্থদণ্ডের হুকুম দিলেন। টাকাটা সেই দিনই জমা দিতে হইবে, নতুবা হাজতবাস অনিবার্য। পাল মহাশয় টাকা সংগ্রহের জন্য ছোটাছুটি করিতে লাগিলেন। পাল মহাশয় টাকার জন্য যখন উদ্ভ্রান্তভাবে ছুটিয়া বেড়াইতেছিলেন, তখন সহসা একটা দোকান হইতে কেষ্ট তাহাকে ডাকিল। কেষ্টকে দেখিয়া তিনি হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, কে কেষ্টধন? এখানে কেন বাবা? এই মাল কিনতে এসেছি। পাল মহাশয় অকুলে কুল দেখিতে পাইলেন। তিনি ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন, মাল কেনা হয়েছে কি? না, এই দেখাশোনা হচ্ছে আর কি। পাল মহাশয় সহর্ষে বলিলেন, তা বেশ হয়েছে। আজ আর মাল কিনে কাজ নেই বাবা, এই টাকা কটা আমায় দাও, আমি বাড়ি পৌঁছেই টাকাটা দেব, কাল তখন মাল নিয়ে যাবে। কেষ্ট একটু আশ্চর্যান্বিত হইল। পাল মহাশয় তখন তাহাকে আপনার বিপদের কথাটা জানাইলেন এবং অকুলের কাণ্ডারি ভগবানই এই সময়ে তাহাকে এখানে পাঠাইয়াছেন, ইহাও উত্তম রূপে বুঝাইয়া দিলেন। কেষ্ট কিন্তু পাল মহাশয়কে কতকটা চিনিয়াছিল, সুতরাং সে একটু ইতস্তত করিতে লাগিল।
তখন পাল মহাশয় তাহার হাত দুইটা জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, বাবা কেষ্টধন, আমাকে রক্ষা করো বাবা। আমার মান ইজ্জত সব যায়। আমি বাড়ি পৌঁছেই ঘরের ঘটি বাটি বেচেও যদি তোর টাকা ফেলে না দিই, তবে আমি মুচির সন্তান। কেষ্ট পেটের কাপড় হইতে একখানা 10 টাকার নোট এবং 8টি টাকা খুলিয়া পাল মহাশয়ের হাতে দিল। পাল মহাশয় তাহাকে ধন্যবাদ দিবার অবসর পাইলেন না। টাকা লইয়া ঊর্ধ্বশ্বাসে কাছারির দিকে ছুটিলেন। কেষ্ট 1 পয়সার মুড়ি কিনিয়া জল খাইয়া ঘরে ফিরিল। পরদিন কেষ্ট টাকাটা চাহিতে গেলে পাল মহাশয় বলিলেন, এই সারাটা দিন তোমার টাকার চেষ্টাতেই ঘুরে বেড়াচ্ছি বাবা, তা কোথাও কিছু হলো না। লোকে চিট হস্ত করলে সহজে কি উপুর হাত করতে চায়? কালের দোষ। গনসা মাঝি সোমবার দেবে বলেছে, পাওয়া গেলেই তোমাকে দিয়ে আসবো, তাগাদা করতে হবে না। তারপর তিনি গৃহিণীর দিকে চাহিয়া বলিলেন, আহা, বড় ভালো ছেলে। সেদিন আমার বিপদের কথা শুনে তাড়াতাড়ি টাকা বার করে দিলে। বললে, তা পালমশায়, আপনার বিপদ যা, আমারও বিপদ তা বড় ভালো ছেলে। বেঁচে থাক, তবু বিষ্ণুচরণের নামটা তো থাকবে। পাল মহাশয় একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিয়া চলিলেন, কপাল, তা নইলে আজ কি কেষ্ট আমাদের পর হয়ে থাকত? মেয়েটারও বরাত। কোথায় আজ সুখে ঘর কন্যা করবে তা নয়, বিধবা হয়ে আমার ঘাড়ে এসে পড়ল। সশব্দে আরও একটা নিঃশ্বাস ত্যাগ করিয়া পাল মহাশয় গামছার খুঁটে শুষ্ক চক্ষুটা একবার মুছিয়া লইলেন। কেষ্ট আপ্যায়িত এবং হতভম্ব হইয়া ঘরে ফিরিয়া গেল। যথেষ্ট আপ্যায়িত হইলেও কেষ্ট বুঝিল, পাল মহাশয়ের নির্দিষ্ট সোমবার 2-4 মাসেও আসিবে কিনা সন্দেহ। এদিকে ঘরে মাল নাই, ব্যবসা বন্ধ। অনেক ভাবিয়া চিন্তিয়া কেষ্ট শেষে বাক্স হইতে মুরকি মাদুলির ছড়াটা বাহির করিল এবং তাহা চৈতন্য পোদ্দারের দোকানে 15 টাকায় বাঁধা দিয়া মালগস্ত করিতে গেল। মালগস্ত করিয়া কেষ্ট যখন ফিরিল, তখন সন্ধ্যা হইয়াছে। অন্ধকার দাবার ওপর মোটটা নামাইয়া কেষ্ট সবেমাত্র ঘরের চাবি খুলিতেছে। এমন সময় চৈতন্য পোদ্দার লাঠি ধরিয়া উঠানে আসিয়া দাঁড়াইল। উচ্চ কণ্ঠে ডাকিল, কেষ্ট, কেষ্ট, বাড়িতে? কেষ্ট চাবি ঘুরাইতে ঘুরাইতে মুখ ফিরাইয়া উত্তর দিল, কে, পোদ্দার মশাই? হ্যাঁ, আজ সমস্ত দিনে তোমার বাড়ি 3 বার এসেছি। বাপু, আমাদের বিশ্বাস নিয়ে কাজ কারবার। তুমি বিষ্ণুচরণের ছেলে, কিন্তু তোমার এই কাজ? কেষ্ট আশ্চর্যান্বিত হইয়া বলিল, কেন পোদ্দার মশাই, আমি কি করেছি? কি করেছ? চুরি, জুচ্চুরি, দমবাজি, যা কিছু সবই করেছ। বাপু, দমবাজির কি আর জায়গা পেলে না? আমার কাছে চোরাই মাল বাঁধা রাখতে গিয়েছ। কেষ্ট সবিস্ময়ে বলিয়া উঠিল, চোরাই মাল? আস্ত চোরাই মাল। বলি, মুরকি মাদুলিটা কার? এতক্ষণে যে আমার হাতে দড়ি পড়ত। শুধু পাল মহাশয় ভালো লোক বলেই আমাকে রেয়াত করেছেন। এখন পুলিশ ডেকে যদি তোমাকে ধরিয়ে দেওয়া হয়, তাহলে কি হয় বলো দেখি? কেষ্ট ভীত স্তম্ভিত ভাবে দাঁড়াইয়া রহিল। এমন সময়ে গ্রামের পঞ্চায়েত মুন্সিবাবু বাড়িতে এসে ঢুকিলেন। পোদ্দার বলিল, এই যে পাল মশাই, এই নিন আপনার আসামি, এখন আমাকে রেহাই দিন। মুন্সি সাহেব কেষ্টর দিকে চাহিয়া তর্জন করিয়া বলিলেন, হাঁ হে কেষ্ট, ভদ্রলোকের ছেলে তুমি, তোমার এই কাজ? কেষ্ট নীরব, নিস্পন্দ। মুন্সি সাহেব জিজ্ঞাসা করিলেন, এই গয়না তুমি পোদ্দারের দোকানে বাঁধা দিয়েছ? কেষ্ট উত্তর দিল,
হ্যাঁ। এ কার গয়না, তোমার? না। তা তুমি পেলে কোথায়? কেষ্ট নিরুত্তর। মুন্সি সাহেব আরো 2-3 বার প্রশ্ন করিলেন, কিন্তু কোনো উত্তর পাইলেন না। তখন তিনি তাহাকে পুলিশে দিবার ভয় দেখাইলেন। পাল মহাশয় মাঝ হইতে বলিলেন, যেতে দিন মুন্সি সাহেব, পাবে আর কোথায়? চুরি করেছে, সেটা কি আর নিজের মুখে বলতে পারে? যাক, এবারকার মতো ছেড়ে দিন, ছোঁড়াটা জন্মের মতো দাগি হয়ে যাবে। মুন্সি সাহেব তাহার অনুরোধ রক্ষা করিলেন। তখন পাল মহাশয় কেষ্টকে তিরস্কার করিয়া বলিল, হ্যাঁ হে কেষ্ট, তোমার এমন স্বভাব হলো কেন? ভালো ছেলে বলে ঘরে দরে যেতে দিই, ছি ছি, তোমার এই কাজ। কেষ্ট কোনো উত্তর দিল না, একটুও নড়িল না, শক্ত কাঠের মতো হইয়া দাঁড়াইয়া রহিল। পোদ্দার বলিল, আপনার জিনিস তো আপনি পেলেন, এখন আমার টাকা? পাল মহাশয় সদম্ভে বলিলেন, আপনার টাকা যাবে কোথায়? ওর ঘর ভিটে বেচে আদায় করে দেব। ছোঁড়া দেশশুদ্ধ লোকের কাছে ধার করেছে, বুঝলেন মুন্সি সাহেব। লাহাদের দোকানে কত টাকা আর কার কার কাছে। মুন্সি সাহেব বলিলেন, অভাবে স্বভাব নষ্ট, কিন্তু পালমশাই, বারদিগর এমনতর হলে আমি ছেড়ে দেব না, তা বলে রাখছি। এই বলিয়া সবাই চলিয়া গেল। খানিক পরে সুবা আসিয়া মৃদু কণ্ঠে ডাকিল, কেষ্ট দাদা। কেষ্ট তখন ঘরে আলো জ্বালিয়া তামাক সাজিয়া কলিকায় ফুঁ দিতেছে। সে চমকিত হইয়া উত্তর দিল, কে সুবা? হ্যাঁ আমি। তুমি শেষে চোর হলে? হলাম বা। কেষ্ট সহাস্যে উত্তর দিল। সুবা বলিল, আমার নাম করলে না কেন? মনে ছিল না। তোমার তো আচ্ছা মন দেখছি। আচ্ছা বলে আচ্ছা, বহুত আচ্ছা। এখন তুই ঘরে যা দেখি। কেন? একবার তো চুরির ফ্যাসাদে ফেলেছিলি, আবার কি ডাকাতির মামলায় পড়ব? রাত হয়েছে, ঘরে যা। সুবা কথাটার মর্ম বুঝিল, বুঝিয়া ধীরে ধীরে চলিয়া গেল। যাইতে যাইতে শুনিল কেষ্ট আপন মনে গাহিতেছে, পার করো বলে ডাকছি বারে বারে, ও মাঝি বেলা গেল সন্ধে হলো, যাব দেশান্তরে। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতি সোম ও বৃহস্পতিবার ঠিক দুপুর 2টোতে আসে গল্প একান্তেতে নতুন গল্প। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।